বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। উপকূলে আঘাত হানবে রোববার রাতে। মোকাবিলায় নানান প্রস্তুত আশ্রয় কেন্দ্র। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা বনে যান শিমুল ভূঁইয়ার ভাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য শ্রী মুক্তা। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। প্রবল গতি নিয়ে আগামীকাল সন্ধ্যা নাগাদ উপকূলের 18 জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আজ মধ্যরাতেই এটি বিপজ্জনক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক শেষে এই কথা জানান তিনি। ঘূর্ণিঝড়টি আঘাত হানলে 7 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। পায়রা ও মোংলা বন্দর থেকে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিমে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। শনিবার সচিবালয়ে দুর্যোগ মোকাবিলায় আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা থেকে কক্সবাজারের উপর দিয়ে বিপজ্জনকভাবে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে 12টা 1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা যেটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত রেমাল রাত 12টার পর বিপজ্জনক হয়ে উঠলে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হবে। ঘূর্ণিঝড়টি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার সহ প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী ও ত্রাণ সামগ্রী। 4000 আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। বর্তমানে যেহেতু 1 এবং হয়তো 2-3 ঘন্টার ভিতরে 3-4-এ চলে যাবে, 4-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের যারা আমরা প্রস্তুত রেখেছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সকাল 9টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দূরে। যে এখন গভীর নিম্নচাপ আছে, যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দেশের অন্যত্র কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিমাল এবং সেটা আগামীকালকে বিকালের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড় রেমালে পাহাড়ি অঞ্চলেও ভূমিধস হতে পারে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায়? আবহাওয়া অফিস কি বলছে নিয়ে? ঘূর্ণিঝড়ের আসলে বর্তমান অবস্থান যদি বলি আপনাকে, সেটি হলো আমরা বিকেল নাগাদ যেটি জানতে পেরেছি সেটি হলো প্রায় আপনার ঘূর্ণিঝড়ের যে বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়েছে সেটি থেকে আসলে প্রায় 400 কিলোমিটার কিন্তু আপনার দূরে রয়েছে উপকূলীয় অঞ্চলগুলো। এবং সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার এখন কিন্তু আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু 8 থেকে 9 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে, সেক্ষেত্রে আসলে এখন থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে, অর্থাৎ প্রায় 300 থেকে 350 কিলোমিটার দূরে আর কি এখন পর্যন্ত অবস্থান করছে। তবে এটি আসলে রিমালে এখনো রূপ নেয়নি। যদি রিমালে রূপ নেয় সেটি আসলে তারা আমাদেরকে জানাবেন। যদিও এটা আসলে আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে এবং তাদের যে কমিটি রয়েছে আবহাওয়া অফিসের, সেই কমিটিতে যখন আসলে এটি ঘোষণা দেওয়া হবে, রিমাল হিসেবে ঘোষণা দেওয়া হবে, তখন আসলে তারা বলতে পারবেন এটা আসলে রিমান বা সাইক্লোন, সিভিয়ার সাইক্লোন যেটি রয়েছে সেটি আসলে তারা ঘোষণা দিতে পারবেন। এমনটি আসলে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। যদিও তারা ঠিক 9টার সময় কিন্তু আপনারা একটা আমাদের সাথে
সংবাদ সম্মেলন করবেন তখন আমাদেরকে জানাবেন আসলে এটি রিমালে আসলে রূপ নিয়েছে কিনা, এবং যেটি বলা হয় আসলে সিভিয়ার সাইক্লোন সেটি আসলে এটি আপনার পরিণত হয়েছে কিনা সেই ব্যাপারটি আমাদেরকে কিন্তু নিশ্চিত করবেন হয়তো বা রাত 9টার পরে। এবং তারা যদিও এর আগে আমরা বিকালে যখন তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এটি আসলে ঠিক রাত 9টা থেকে 12টার মধ্যে এটি আপনার সিভিয়ার সাইক্লোন হিসেবে আসলে রূপ নিতে পারে, এবং এটি আপনার ঠিক আগামীকাল দুপুর থেকে এটি আসলে উপকূলীয় অঞ্চলগুলোতে এর অগ্রভাগ শুরু হবে, এবং সেক্ষেত্রে আসলে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 300 থেকে 310 মিলিমিটার পর্যন্ত আসলে এই বৃষ্টিপাতের রেকর্ড হতে পারে বলছেন তারা আসলে। এবং এখান থেকে কিন্তু আপনার এছাড়া কিন্তু যে উপকূলীয় অঞ্চলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু আসলে প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটি তথ্য কিন্তু আমাদেরকে দিয়েছেন যে আবহাওয়া অফিস। এবং আগামীকাল ঠিক রাত 12টার পর থেকে কিন্তু আপনার এটি আসলে উপকূলীয় অঞ্চলগুলো অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, এমনটি বলছেন আবহাওয়া অফিস। এবং আপনাকে একটু বলে রাখি যে এই রিমার নিয়ে কিন্তু আসলে আপনার তারা আবহাওয়া অফিস কিন্তু বেশ আসলে উদ্বেগে রয়েছেন, এটি বেশ বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর দিয়ে, যেহেতু এটি কিন্তু আসলে ভারতে মাত্র 30 ভাগ প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশে কিন্তু 70 ভাগ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবং তারা বলছেন যে আসলে এক্ষেত্রে কিন্তু যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হবে এবং সারা দেশেই কিন্তু আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে, এবং যার ফলে কিন্তু আসলে অনেক অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যাবে, যেটি আসলে দুর্যোগ প্রতিমন্ত্রী কিন্তু বলেছিলেন যে আপনার এটি কিন্তু 7 থেকে 8 ফিট প্রায় জলোচ্ছ্বাসও হতে পারে। তবে এটি কিন্তু আসলে আপনার এক ধরনের শঙ্কাই কিন্তু করছেন এবং বলছেন যে যেহেতু নিরাপদ আশ্রয় কিন্তু সবাইকে চলে যাওয়ার কিন্তু নির্দেশনা দিয়েছেন উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সেই উপকূলীয় জেলাগুলোর মানুষগুলোকে। এবং আবহাওয়া অফিস বলছে যে আসলে বেশ সতর্কতার সঙ্গে আসলে আপনার এই রিমার আসলে মোকাবেলা করতে হবে এবং তারাও প্রস্তুত রয়েছেন, এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তারাও কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন এটি মোকাবেলা করার জন্য। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য। এরপরে আসলে আবহাওয়া অফিস থেকে যে আমাদেরকে নতুন তথ্য দিবেন আসলে ঘূর্ণিঝড়টি কত দূর এগিয়েছে এবং আসলে এটি সিভিয়ার সাইক্লোন যে রিমাল সেটিতে আসলে রূপ নিয়েছে কিনা, এই তথ্য আমাদেরকে 9টার পরে দেওয়া হবে। আমরা তখন আমাদেরকে আপনার মাধ্যমে আবার দর্শকদের জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে নিয়াজ। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থা সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি, মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র, প্রস্তুত রয়েছে প্রায় 80,000 স্বেচ্ছাসেবক। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। শনিবার সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড় রিমালের রূপ নিয়ে রোববার আঘাত হানতে পারে উপকূলে। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম উপকূলের মানুষকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম চালায় কোস্টগার্ড। মাইকিং করে ঝুঁকিপূর্ণদের উদ্বুদ্ধ করা হয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে। ভয়াবহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, তো আমরা সতর্কতাভাবে আছি, প্রস্তুত নিয়ে আছি। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূলীয় অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকার সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা এবং অন্যান্য যে প্রস্তুতি আছে, যে পর্যাপ্ত শুকনা খাবার, ত্রাণ সামগ্রী এটা মজুত করা, এবং সবচেয়ে যেটা বেশি জরুরি যে মানুষকে সচেতন করা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় 3 ধাপের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে 669টি আশ্রয় কেন্দ্র, বরাদ্দ করা হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে কোস্টগার্ড। এদিকে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন উপকূলবাসী। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এই জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি হিসাবে 3টা ধাপে আমরা প্রস্তুতি নিয়েছি। ঘূর্ণিঝড় আইলার ক্ষত এখনো শুকায়নি সাতক্ষীরা উপকূলের মানুষের মন থেকে, তাই রিমাল নিয়ে আতঙ্কিত এ জেলার বাসিন্দারাও। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। সবগুলো আশ্রয় কেন্দ্র আমরা রেডি করে রেখেছি। আমাদের কয়েক হাজার সিপিপি ভলান্টিয়ার কাজ করে, আমাদের অনেক বেসরকারি সংস্থা আমাদের সাথে কাজ করে, তো সকলের একটা সমন্বয় ঘটিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। ঝড় তুফান এলে আমরা অনেক আতঙ্কে থাকি এবং ঝড় তুফান আসলে আমরা সেকেন্ড সেন্টার চলে যাই। নদীর পানি যখন বেড়ে যায় তখন হয়তো দুশ্চিন্তা থাকি যে কখন কি হয়ে যায়। আবার উপকূলের মানুষ আতঙ্কিত, আগামীকাল আরেকটি বড় সাইক্লোন আঘাত আনবে এমন একটি ঘোষণা ইতিমধ্যে আছে। 2009-এ
25শে মে যে আইলা, সে আইলার এখনও ধকল কাটেনি। এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলের সব জেলাতেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ভোলা, সাতক্ষীরা এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা, শরীফুল্লাহ, কায়সার সুমন এবং সৌরভ দেব। শুরুতেই যেতে চাই ভোলায়, আমাদের সহকর্মী ছোটন আছেন সেখানে। ছোটন, উপকূলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ তন্নি। যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় যে রোমাল মোকাবেলায় যে জেলা প্রশাসনের যে প্রস্তুতি, এবং সেটি কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কিন্তু বৈঠকটি একটু আগে শেষ হয়েছে, এবং এখান থেকে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে দুর্যোগ মোকাবেলায় তাদের নানান রকম প্রস্তুতির কথা রয়েছে। বিশেষ করে 879টি সাইক্লোন সেন্টার কিন্তু তারা প্রস্তুত রেখেছে এবং সেগুলো খোলা রাখার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে, এবং জেলা প্রশাসনের যে সিপিপির যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদেরও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং আজকে আমরা দুপুর নাগাদ দেখেছি কোস্টগার্ডের একটি টিম কিন্তু উপকূলের বিভিন্ন এলাকায় মানুষদেরকে কিন্তু সচেতন করেছে এবং তাদেরকে সতর্ক থাকার জন্য বলেছে। এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা জেনেছি, বলা হয়েছে যে যারা গভীর নদীতে এবং সমুদ্রে মাছ শিকারে গিয়েছে এবং তাদেরকে দ্রুত উপকূলে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা প্রচার এবং মাইকিং কিন্তু করেছে। তো আমরা উপকূলে ঘুরে যেমনটি দেখতে পেয়েছি, আজকে কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু ভোলার উপকূল যে ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাত হয়েছে, এবং এর মধ্যে দিয়ে অনেকটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আমরা জেলা সিপিপির একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আমি জানতে চাইবো, এই যে ঘূর্ণিঝড় আসন্ন, এটা মোকাবেলায় আপনাদের কি ধরনের প্রস্তুতি নিয়েছে? বর্তমানে যে চলমান ঘূর্ণিঝড় আছে সেটা মোকাবেলা করার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ভোলা জেলায় 13,860 জন সিইবি স্বেচ্ছাসেবক আছে এবং তারা প্রস্তুত আছেন। যেহেতু এখন সিগন্যাল নাম্বার 3 চলে, সিগন্যাল বাড়ার সঙ্গে সঙ্গে তারা একটা করে পতাকা উত্তোলন এবং মেগাফোনের মাধ্যমে প্রচার করবে। ইতিমধ্যে তারা তাদের ইউনিয়নে মিটিং এবং উপজেলায় মিটিং সুসম্পন্ন করেছে এবং তারা শতভাগ প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে ঘূর্ণিঝড় যে মোকাবেলায় সেই প্রস্তুতি সম্পর্কে সিপিপি থেকে যেমনটি বলা হয়েছে, এবং জেলা প্রশাসক বলছিলেন এই ঝড়টি মোকাবেলা, যেহেতু ভোলা একটি উপকূলীয় জেলা এবং এখানে দুর্যোগের ঝুঁকি অনেকটা বেশি, তো সেটি মাথায় রেখে তারা সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন। এবং তারা বলছিলেন উপকূলের মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আগামীকালকে থেকেই কিন্তু তারা নিয়ে আসবেন মূল ভূখণ্ডে, এবং সেই কার্যক্রম করার জন্য নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে। আমরা জেলা দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনার একটু কর্মকর্তার সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন সংক্ষেপে? আমরা এই ভোলা জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা এই ত্রাণ সামগ্রীগুলো আমরা উপজেলা কার্যালয়গুলোতে প্রেরণ করব। আর আমরা এই জেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহ এখানে সিপিপি সহ যারা এখানে অন্যান্য যে সংগঠনগুলো যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি, তাদের সবার সাথে আলোচনা করে আমরা সম্মিলিতভাবে জেলা প্রশাসনের জেলা পর্যায়ের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সকল দপ্তরের সাথে সমন্বয় করে আমরা খুব জোরাল এমন ভাবে আগাচ্ছি যাতে যেমনটি শুনছিলেন যে তারা বলছিল, কর্মকর্তারা বলছিল যে তাদের প্রস্তুতির কথা, এবং জেলা প্রশাসক এই সভা থেকে বলেছেন যে আগামীকালকে থেকে কিন্তু জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিম গঠনের ব্যাপারেও কিন্তু আলোচনা হয়েছে, এবং একই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য বিভাগ থেকে শুরু করে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও কঠোর নির্দেশনা নেওয়া হয়েছে। আপনি জানেন যে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু ভোলা লক্ষ্মীপুর রুটে লঞ্চ, ফেরি এবং যে স্পিড বোট রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ রেখেছে ঝুঁকি এড়াতে, এবং একই সাথে এই সতর্কতা সংকেত যদি বাড়ানো হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার দুর্যোগ মোকাবেলায়, সেই ব্যবস্থা কিন্তু নেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। এবং এ ছিল আমার কাছে
ভোলাতে যে আসন্ন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে যে প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্নির কাছে। তন্নি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেতে চাই সাতক্ষীরায়। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরা উপকূলবর্তী এলাকা হিসেবেই পরিচিত। সাতক্ষীরায় আসলে ঘূর্ণিঝড় নিয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন আমাদের। তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট খেয়াঘাটে। এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু মানুষ নিজস্ব সচেতনতার তাগিদে এখন কিন্তু এই উত্তাল খোলপেটুয়া নদীতে এখন কিন্তু নৌযান কম আছে। কিন্তু আমরা যেটা সারাদিন শুনে আসছিলাম যে মানুষকে সচেতন করা হয়েছে এবং বলা হয়েছে যে সচেতনতার সাথে যেতে, কিন্তু এই আমাদের এখানকার এই উপকূলবাসী, আনুলিয়ার এই উপকূলবাসী কতটুকু জানে? আপনি কি জানেন ঝড় আসবে? যে শুনছি ঝড় আসবে, কিন্তু এখনো কোনো আমরা মাইকিং পাইনি, শুনতে পারিনি। শুনেছি খালি ঝড় হবে। হ্যাঁ, তন্নি শুনলেন, তিনি এখনো কোনো মাইকিং পাননি, এখন শুনলেন যে ঝড় আসবে কিন্তু কোনো পাননি। এই যে একটা ছোট্ট শিশু সে বেরিয়েছে, এই যে ঝড় বাতাস শুরু হয়েছে এবং এই যে উত্তাল নদী, তুমি কি জানো ঝড় আসছে? না, আমি তা জানি না। জানলে কি বের হতে? না। হ্যাঁ, এই হচ্ছে আসলে কিন্তু চিত্র। এই উপকূল কিন্তু বিশেষ করে আশাশুনির এই উপকূল কিন্তু মৃত্যু, ক্ষতবিক্ষত বাড়িঘর প্লাবিত হওয়া, ফসলি জমি নষ্ট হওয়া, মাছের ঘের নষ্ট হয়ে নিঃস্ব হয়ে যাওয়া, এই সেই আনুলিয়া, প্রতাপনগর এই অঞ্চলের মানুষ কিন্তু এখনো পর্যন্ত কেউ এখনো মাইকিং শোনেনি। এবং হ্যাঁ, মাইকিং শুনেছেন? না, শুনি নাই। হ্যাঁ, মাইকিং এবং কেউ এখনো পর্যন্ত কোনো মাইকিং শোনেনি। ইতিমধ্যে কিন্তু ঝড়ো হাওয়া শুরু হয়েছে, নদীর পানি 2 ফুটের বেশি কিন্তু তার পানির উচ্চতাও বেড়েছে। তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে এখানে আশ্রয় কেন্দ্রগুলো, কিন্তু যেখানে আশ্রয় কেন্দ্র নেই সেখানে মানুষ কোথায় যাবে তার কিন্তু এখনো দিশা তারা দেখতে পাচ্ছেন না। আর পেছনে যে বিছটবাসী নদীর বাইরে, সেখানে কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে অতীতে এবং ভেঙে নদীতেই কিন্তু ভেসে গিয়েছে মানুষের ঘর বাড়ি। এই অবস্থায় একেবারে রেমালের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে এখানকার মানুষের যে চিত্র দেখা যাচ্ছে তাতে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে এই প্রান্তিকের মানুষের কাছে ঝড়ের বার্তাটি যথাযথভাবে পৌঁছায়নি। এটাই কিন্তু বেশ দুর্ভাগ্যের। এখন দেখা যাক যে পরিস্থিতি আসলে কোন জায়গায় দাঁড়ায়। এখনো চলছে 3 নম্বর সতর্ক সংকেত। এই সংকেত আস্তে আস্তে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে এটা কিন্তু বাড়বে, এবং বাড়লে কোন পরিস্থিতিতে যায় সেটি হচ্ছে মানুষ জানতে পারলে সুবিধা হয়। তারা নিরাপদ জায়গায় চলে যেতে পারে, তাদের সহায় সম্পদকে নিরাপদে রাখার চেষ্টা করতে পারে, তাদের সন্তান এবং বৃদ্ধ মানুষ বা মা বোনদেরকে নিরাপদ জায়গায় রাখার চেষ্টাটি করতে পারে। কিন্তু এই চিত্রটি আসলে অনেকটা ব্যথিত করেছে এই অঞ্চলের মানুষদেরকে। তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো মাইকিং সিগন্যাল কোনো কিছুই কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। এই ছিল সর্বশেষ। তন্নি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব কক্সবাজারে। আছেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় সেখানে সবসময় ঘূর্ণিঝড় প্রবণতার সময় আমরা সতর্কতাও অনেক বেশি নিতে দেখি। এবারে আসলে কি ধরনের সতর্কতা আপনি নিতে দেখেছেন? হ্যাঁ তন্নি, আসলে এবারের যে ঘূর্ণিঝড়টি সেটির পূর্বাভাস যেটি বলছে, আসলে বরিশাল এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার যেহেতু একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেহেতু কক্সবাজারেও আসলে প্রস্তুতিটি সম্ভবত সেই কারণে একটু দেরিতে শুরু করেছে জেলা প্রশাসন। আজ বিকেল 5টা নাগাদ তারা একটি সভা করে এবং সেই সভা থেকে আমাদেরকে যেটি জানানো হয় যে 10,800 স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছে এবং সেই সাথে 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলেছে। এবং সেই সাথে পরিস্থিতি বিবেচনা করেই তারা মূলত পরবর্তী ব্যবস্থাগুলো নেবেন। এবং এখন পর্যন্ত আমরা তেমন কোনো দৃশ্যমান আসলে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা দেখিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কক্সবাজারে জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা রয়েছে, 3 থেকে 5 ফুট সেই জলোচ্ছ্বাস হতে পারে। তো উপকূলবর্তী নিম্নাঞ্চলে যে মানুষগুলো রয়েছে মূলত সেই মানুষগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা তারা করবেন এবং
সেটিও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত অবশ্য সে ধরনের কোনো ধরনের কার্যকর পদক্ষেপ তারা নেয়নি। তবে আমাদেরকে যেটি জানিয়েছে যে দুর্যোগপূর্ণ যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা যে পরিমাণ মানুষকে সহযোগিতা করবেন শুকনো খাবার এবং নগদ টাকা ঢেউটিন সেই সমস্ত জিনিসপাতি তারা প্রস্তুত রেখেছে। এবং আজ সকাল থেকে আসলে আমরা আবহাওয়ার যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছিলাম, আসলে দুপুরের দিকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং সন্ধ্যার কিছু সময় পর এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি, কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক। তন্নি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা, সাতক্ষীরা এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ঘূর্ণিঝড় রিমাল নিয়ে প্রস্তুতির সবশেষ খবর জানাতে। খুলনার মূর্তিমান আতঙ্ক শিমুল ভূঁইয়া। 15-20 বছরে কেউ তার চেহারা না দেখলেও ভয়ে মুখ খোলেন না কেউই। শিমুলের ভাই ও স্ত্রী হত্যা মামলার আসামি হলেও তৎকালীন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ বনে যান তার ভাই শিপলু ভূঁইয়া। আর সরকারি দলের মদদেই 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী মুক্তা। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। এলাকায় সবাই তাকে শিমুল ভূঁইয়া নামে চেনেন। গত 15 থেকে 20 বছরে এলাকার মানুষ তার চেহারা দেখেননি, তবে তার ইশারাতেই চলে সবকিছু। তাকে নিয়ে এখনো কথা বলতে ভয় পান স্থানীয়রা। আমি শিমুল ভাইকে কোনোদিন দেখিনি, ওনার বাসায় কোনো কথা বলার মধ্যে আমার মনে হয়। 1991 সালে খুলনার ডুমুরিয়ায় ইমরান গাজী হত্যার পর 1997 সালে শিমুল ভূঁইয়া ছিলেন কারাগারে। 1998 সালে 18 আগস্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার ভাই শিপলু ভূঁইয়াকেও আসামি করা হয়। 1999 সালের 20 মে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গণেশকে জবাই করে হত্যার ঘটনায় ফের আলোচনায় আসে তার নাম। খুলনা অঞ্চলের বিভিন্ন হত্যা মামলার আসামি 2000 সালে 25 মে তিনি যশোর এলাকায় পুলিশের কাছে আটক হন। এরপর জামিন পান 2013 সালের 15 জুলাই। বিভিন্ন হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া জামিনে মুক্তি পান 2014 সালে। একই বছরের নভেম্বরে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় গণমাধ্যমে। বর্তমান মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সাথে সম্পর্কের কথা স্বীকারও করেন দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া। কিন্তু তার লোকজনের খারাপ ধারণা, এই গ্রুপিং এর কারণে, কিন্তু সে আমার সম্বন্ধে খারাপ ধারণা আমার মনে হয় না। খুলনার ফুলতলা এলাকার ত্রাস ও কয়েক হালে হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাও ছিলেন হত্যা মামলার আসামি। কিন্তু সরকারি দল ও প্রভাবশালীদের মদতে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। জেলা পরিষদের 15টি পদের মধ্যে 14টিতেই 4 থেকে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও একমাত্র মুক্তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। 2022 সালে 17 অক্টোবর শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলটিও বন্ধ। তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় রাজধানীতে চিকিৎসারত রয়েছেন। মুক্তার সাথে সংসদ সদস্য হত্যার ঘটনায় আটক তানভীর ভূঁইয়াকে সবসময় দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আজই ফিরছে কলকাতার পুলিশ দলটি, জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জাতীয় নির্বাচনের আগেও এমপি আনারকে হত্যার পরিকল্পনা ছিল এমন তথ্যও পেয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখন অস্পষ্ট বলেও জানান ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও উদ্ধার সম্ভব হয়নি তার মরদেহ। এদিকে এই ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। ঘটনার তদন্তে কলকাতার 4 সদস্যের টিম তদন্ত শেষে আজই ভারত চলে যাওয়ার কথা জানান ডিবি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে আব্দুল আহাদ এবং সাইদুর রহমান সহ 3 সদস্যের একটি ডিবি তদন্ত দল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান হারুনুর রশিদ। আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই। সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে
আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। আনোয়ার হত্যায় মূল মাস্টারমাইন্ড শাহিনের নেতৃত্বে 2টি দল কাজ করেছে বলে জানান ডিবি প্রধান। তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অত দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা ইচ্ছা ছিল যে 2 দিন রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা। এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূর্বশত্রুতার জেরে আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা রাজনৈতিক বিষয়ও থাকতে পারে, তবে এসব বিষয় জানতে তদন্ত চলছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন কমপ্লেক্সে দোকান পেতে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবাজারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়ে নতুন স্থাপনা নির্মাণে পরিবেশ রক্ষার তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। গেল বছরের 4 এপ্রিল বঙ্গবাজার কমপ্লেক্সে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত নগরে পরিণত করার লক্ষ্যে এরপর থেকে সকল স্থাপনা তৈরির আগে পরিবেশ রক্ষার দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে আর বিএনপি ক্ষমতায় আসে লুটপাট ও দুর্নীতি করতে। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। প্রধানমন্ত্রী আধুনিক নগরীতে বিদ্যুতের বহুমুখী ব্যবহার হচ্ছে জানিয়ে নগরবাসীকে বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে। লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে আধুনিক 10 তলা ভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দোকান পেতে সরকারি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। আসন্ন ঈদুল আজহায় যেখানে সেখানে পশু কুরবানি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানির জন্য সারা দেশে আধুনিক ব্যবস্থার কথা জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হলো জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। আর নজরুলের জন্মদিনে ছুটির দাবি জানায় কবি পরিবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। এম এ আজিমের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রেম, সাম্য ও দ্রোহের কবির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নজরুল সাহিত্যের অনুবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম নাহিদ ইজাহার খান। আর নজরুলের জন্মদিনে সরকারি ছুটির দাবি জানায় কবি পরিবার। আমার একটা আবেদন থাকে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক। কবির যে সব গ্রন্থ সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না। আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়, আর যাতে কবিকে খালি বাংলাদেশ না সারা বিশ্ব যাতে চেনেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবরুদ্ধ গণতন্ত্র আর জেল জুলুমে নজরুলই প্রেরণা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতির কারণে বিএনপির কেউ জেলে যাচ্ছে না। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে, রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি। অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাবা কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুনের ঘর আলো করে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ডিমের দাম ওঠানামার জন্য তেজগাঁও ডিম সমিতিকে দায়ী করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার এই অভিযোগ করেন। এই সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের ভূমিকারও সমালোচনা করা হয়। জানান, গত এক মাসে খামারিদের 360 কোটি টাকা লোকসান হয়েছে। বিস্তারিত আলনুমানের রিপোর্টে। দেশে ডিমের চাহিদা দৈনিক 4 কোটি, আর দৈনিক উৎপাদিত ডিমের সংখ্যা 4.5 কোটি। তবুও সংকট দেখিয়ে দফায় দফায় বাড়ে ডিমের দাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিমের কারসাজি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার বলেন, ডিমের দাম বৃদ্ধির পেছনে কাজ করে তেজগাঁও ডিম সমিতি। এছাড়া কর্পোরেট কোম্পানি এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের উপরও দায় চাপান তিনি। খামার থেকে ডিম আসবে, তেজগাঁও সমিতি দাম নির্ধারণ করবে, ওই দামই খামারির মেনে নিতে হবে এবং এই ডিমটা 4 দিন আগে আসে, 4 দিন পরে তাকে ক্যাশ মেমোটা দেওয়া হয়। প্রাণী সম্পদের অবহেলার কারণে এই সংকট সৃষ্টি হচ্ছে। প্রাণী সম্পদ অবহেলার কারণে কর্পোরেট গ্রুপগুলো সুযোগ নিচ্ছে। তিনি বলেন, গত 8 মাসে প্রায় 1300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট, আর গত মাসেই খামারিদের লোকসান হয়েছে 360 কোটি টাকা। গত সেপ্টেম্বর থেকে এখন মে মাস পর্যন্ত 1280 কোটি টাকা মুরগির বাচ্চায় হাতিয়ে নিয়েছেন এবং এটা প্রমাণিত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গত এক মাসে প্রায় 360 কোটি টাকা প্রান্তিক খামারিদের লস গুনতে হয়েছে। তার সাথে আছে তীব্র তাপদাহ, তার সাথে আছে ডিমের প্রোডাকশন কম, তার সাথে আছে মুরগি মরে যাওয়া। ডিমের মূল্য বৃদ্ধির পেছনে কলকাঠি নাড়া সিন্ডিকেট মাফিয়া এবং সরকারি আমলাদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন এই সংগঠনটির নেতাকর্মীরা। আলনোমান, দেশ টিভি, ঢাকা। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এবার বাংলাদেশে ওষুধ তৈরির কারখানা চালু করলো সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওষুধ তৈরির প্রতিষ্ঠান। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এই কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের স্বাস্থ্য খাতে নতুনত্ব নিয়ে আসা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের জন্য সান ফার্মার প্রশংসা করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সহ অন্যরা।
সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, উপকূলে আঘাত হানবে রোববার রাতে। মোকাবিলায় নানা প্রস্তুতি, প্রস্তুত আশ্রয় কেন্দ্র। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা বনে যান শিমুল ভুইয়ার ভাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য শ্রী মুক্তা। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।